রোকসানা আব্দুল্লাহকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারা যে স্থানটিতে দাঁড়িয়ে আছে সেটা স্বর্গের মতো সুন্দর একটি স্থান। পাশেই খুব সুন্দর একটি দিঘি, আসমানে ভরা জ্যোৎস্না, চারিদিকে ফুলের গাছে ফুল ফুটে আছে এবং সেই ফুলের সুঘ্রাণে চারিদিকে মৌ মৌ করছে। আব্দুল্লাহ লজ্জা পেয়ে রোকসানাকে ছেড়ে দিল এবং বলল, রোকসানা, আমার ভীষণ লজ্জা লাগছে। রোকসানা নিজেও ইতস্তত করে নিজের মুখ নিচে সরিয়ে নিল। তারপর বলল কি যে, চলো আমরা সামনের দিকে যাই। খানিকটা ধরে যেতেই একটা ফল গাছের সামনে গিয়ে রোকসানা এবং আব্দুল্লাহ দাঁড়ালো। সেই ফলগুলো দেখতে অনেকটা আঙ্গুর এবং আপেলের সংমিশ্রণে এক ধরনের ফল এবং দেখতে অনেকটা সেরকমই। তারপর সেই ফলগুলো ছিঁড়ে আব্দুল্লাহ খেতে লাগলো। রোকসানা বলল, এগুলো হচ্ছে আমাদের এখানকার জাতীয় ফল এক প্রকারের, সবাই এই ফল খায়, খেয়ে দেখো। আমি যখন ফলটা খেলাম দেখলাম অনেকটা ভিন্ন রকমের স্বাদ লাগলো। এরকম স্বাদওয়ালা ফল এর আগে আমি কখনো খাইনি। তারপর রোকসানা আমাকে তার নিজের রুমে নিয়ে গেল, যে রুমের ভিতরে সে থাকে। রুমটা দেখতে অসম্ভব রকমের ভালো এবং চারিদিকে খুব চমৎকার পাথর দিয়ে তৈরি এক অদ্ভুত রকমের ঘর। ঘরটা একদম গোল ধরনের এবং একটু ক্যাসেলের মতো। উপর থেকে যখন নিচের দিকে তাকানো হয়, মানে একটা 4 থেকে 5 তলা বিল্ডিংয়ের মতো সমান লম্বা একটা সরু মিনারের মতো উপরে উঠে গিয়েছে এবং সেটার সর্ব উপরেই হচ্ছে রোকসানার রুম। এবং রোকসানার রুমটা খুব চমৎকার। আমি রোকসানার বিছানার উপর বসে আছি। রোকসানা আমাকে বলল, তুমি বসো, আমি ভেতর থেকে কাপড়টা চেঞ্জ করে আসি, এই কাপড়ে একটু ময়লা লেগেছে। তারপর রোকসানা ভেতরের দিকে গেল। ভেতর থেকে বের হয়ে আসলো, তখন দেখলাম সে ঘরোয়া একটা ড্রেস পরে আমার সামনে এসেছে। এর আগে রোকসানাকে এরকম ড্রেসে কখনোই দেখিনি। তারপর আমি দেখতে পেলাম রোকসানার হাতের ডানা বের হয়ে যাচ্ছে এবং খুব মায়াবী লাগছে তাকে দেখতে। আমি রোকসানার কাছে গেলাম। তারপর রোকসানাকে শক্ত করে আবার জড়িয়ে ধরে নিজে থেকে চুমু খেলাম। কেন যেন রোকসানার প্রতি একটু অন্যরকম টান অনুভব করছিলাম। তারপর নিজের অজান্তেই কখন যে রোকসানার সঙ্গে ভালোবাসার অতল গহ্বরে ডুবে গেলাম নিজেই বুঝতে পারলাম না। তারপর উঠে আমি রোকসানাকে দেখি নগ্ন হয়ে আমার পাশে শুয়ে আছে এবং এক প্রকার আমার বুকের উপরে শুয়ে আছে। আমি উঠে নিজে থেকেই সরে আসলাম, কারণ আমার ভীষণ লজ্জা লাগছিল। তারপর আমি কাপড়টা পরে নিলাম। পরে ওইখান থেকে রোকসানা যেখানে গোসল করে সেখান থেকে গোসল করে আমি কিভাবে যাবো সেটাই বুঝতে পারছিলাম না, আর রোকসানার চোখে চোখ রাখবো কিভাবে সেটাই বুঝতে পারছিলাম না। তারপর রোকসানা আমাকে বলল, কি ব্যাপার, উঠে গিয়েছ? তারপর রোকসানা বলল, আমি বললাম যে আমি আসলে খুব সরি, আমি বুঝতে পারিনি এরকমটা হয়ে যাবে। রোকসানা তখন বলল, তুমি সরি বলছো কিসের জন্য? আমরা তো একে অন্যকে ভালোবাসি, তাই না? আর আমারও ইচ্ছে ছিল, এই কারণে হয়তো হয়ে গিয়েছে, চলো তোমাকে দিয়ে আসি। তারপর রোকসানা চাদরটা জড়িয়ে বাথরুমে গিয়ে গোসল করে সুন্দর একটা জামা পরে বেরিয়ে আসলো। রোকসানার হাত ধরতে এখন কেমন যেন আমার ইতস্তত লাগছিল। তারপর সে আমার হাত ধরে আমাকে সেই উপত্যকার কাছে নামিয়ে দিয়ে আসলো। একটু পরে ফজরের আজান হচ্ছিল। রোকসানা বলল, আমাকে এখন যেতে হবে, না হলে আব্বাজান নিশ্চয়ই আমাকে দেখে ফেলবে, কারণ হচ্ছে ফজরের আজানের পরে আমাদের বাইরে যাওয়ার এখতিয়ার নেই। তবুও আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, ঠিক আছে? তারপর রোকসানা ওইখান থেকে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি ছাগলগুলো চিল্লাপাল্লা করছে। তারপর আমি সেই ছাগলগুলোকে নিয়ে বাইরে ছেড়ে দিয়ে আসলাম আর কি, মানে ওই ঘরের উঠানের পাশে একটা খুঁটি আছে, সেই খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আসলাম ঘর থেকে বের করে। তারপর দেখি আম্মা উঠেছে। আম্মা বলে কি যে, আজকে এত সকালবেলা উঠেছিস? আমি বললাম, আম্মা ঘুম ভেঙে গেছে, তবে এখন আমার ঘুম পাচ্ছে, তুমি একটু ছাগলগুলোর দুধগুলো দহি রাখবে, আমি ওগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তারপর আমি খানিকক্ষণের জন্য ঘুমালাম, 2 ঘন্টার মতো ঘুমালাম। তারপর আম্মা উঠে বললো কি যে, ছাগলের দুধ দহন করা হয়ে গিয়েছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আয়। আমি দ্রুত করে ছাগলের দুধগুলো নিয়ে বাজারে চলে গেলাম এবং বাজারে গিয়ে সেগুলোকে বিক্রি করে বাড়ি থেকে আসবো। ঠিক তখনই দেখি রোকসানা দৌড়াতে আমার কাছে আসছে এবং বলল, কি ব্যাপার রোকসানা, তুমি এখানে কি করছো? তোমার এখানে আসার কথা না? তখন রোকসানা বলল কি যে, তোমাকে কেমন যেন না দেখে আমার ভালো লাগছিল না, তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, এই তো ছাগলের দুধ বিক্রি করতে গিয়েছিলাম। তারপর রোকসানা আমাকে বলল, শোনো, আমি একটা চিন্তা ভেবেছি, সেই জন্যই তোমার কাছে দৌড়ে আসলাম। তখন আমি বললাম, কি চিন্তা? রোকসানা তখন বলল কি যে, তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, তুমি চাইলেই এই জিনিসগুলো দিয়েই তোমার ছাগল বকরির ব্যবসাটা আবার শুরু করতে পারো, তোমার বাবার মতো। আমি বললাম, কেন? তোমার টাকা আমি কেন নিব? আমি অবশ্যই তোমার টাকা নিব না, আমি আমার নিজের টাকায় সমস্ত কিছু করব। রোকসানা তখন বলল, হেয়ালি করো না, এগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি, আমার গয়না, আমার বাবা আমাকে গড়িয়ে দিয়েছিল এবং এগুলো আমাদের এখানে খুব বেশি পড়া হয় আর কি। আমি দেখতে পেলাম সোনা এবং ডায়মন্ডের তৈরি কিছু মূল্যবান জিনিস। আমি বললাম, এইসব জিনিস আমি নিতে পারবো না রোকসানা, এগুলো তোমার।
এই কথা বলার পর রোকসানা বলল, সত্যি? আমি বললাম কি যে, জি হ্যাঁ সত্যি। তুমি যদি পারো তাহলে আমার চাচাজির কাছ থেকে আমার বাবার ব্যবসা এবং ছাগলগুলো নেওয়ার ব্যবস্থা করে দাও, তাহলেই আমি খুশি হব। এই কথা শুনে রোকসানা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শুধুমাত্র দেখো। তারপর রোকসানা ওখান থেকে চলে গেল। আমি ছাগলের সেই খাবারের দুধের জিনিসপাতি নিয়ে এবং ছাগলের খাবার নিয়ে বাজার নিয়ে বাড়ি থেকে চলে গেলাম। মায়ের হাতে বাজারটুকু তুলে দিলাম। আজকে দুধ সবটুকু বিক্রি হয়ে গিয়েছে। অন্যান্য দিন কম দামে দিয়ে আসতে হয়, কিন্তু আজকে খরিদ্দার বেশি ছিল, যার কারণে কম দাম না বেশি দামে বিক্রি করে দিয়ে এসেছি এবং সেই দুধটুকুর যে টাকা ছিল তা দিয়ে মাংস কিনে এনেছি। ঘরে আজকে মাংস রান্না হলো। খানিকক্ষণ বাদে যখন সন্ধ্যা নামলো তখন রোকসানা আমার কাছে আসলো, এসে বলল কি যে, এই নাও। আমি বললাম কি যে, এইগুলো কি জিনিস? রোকসানা তখন বলল, এইগুলো হচ্ছে টাকা। রোকসানা যখন ব্যাগটা খুললো, ব্যাগের ভিতরে থাড়ি থাড়ি শুধুমাত্র টাকার বান্ডিল রাখা। আমি বললাম কি যে, এই টাকার বান্ডিল কোত্থেকে নিয়ে এসেছো তুমি? তখন রোকসানা জানালো, কেন, এগুলো তোমার চাচার আলমারি থেকে নিয়ে এসেছি। আমি বললাম, তুমি চাচার আলমারিতে কিভাবে পৌঁছালে? রোকসানা তখন বলল, আমি একটা পড়ি, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। চাচার আলমারিতে পৌঁছানো কি আমার জন্য কষ্টকর কোনো কিছু নাকি? আমি বললাম, রোকসানা, এটা ঠিক না। চাচা এগুলো কষ্ট করে ইনকাম করেছে, তবে আমার ছাগল দিয়ে হয়তো ইনকাম করেছে, সেটা সত্য কথা। তবে এই টাকার উপর আমার কোনো হস্তক্ষেপ নেই। চাচা যদি নিজে থেকে আমাকে দেয় তাহলে আমি নিব, চাচার কাছ থেকে কেড়ে কোনো কিছু আমি নিব না। রোকসানা বলল, তুমি আসলে কেমন যেন একটা লোক, তবে তোমার এরকম আচরণ আমার কাছে ভালো লাগে। তুমি অন্যের একটা জিনিসও নেবে না, আবার নিজের জিনিসও ছাড়বে না। তবে এটা ঠিক যে তুমি যেটা বলেছো সেটা ঠিক বলেছ। ঠিক আছে, আমি দেখি কিছু করা যায় কিনা। তারপর রোকসানা এবং আমি সেই দিঘির পাড়ে চলে গেলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে রোকসানা ততক্ষণ আমার নিজের রুমেই বসেছিল। রুম বলতে তো কোনো কিছু নেই, বারান্দার একটা ছোট্ট চারপাশ বেড়া দিয়ে তৈরি করা একটা রুম, সেই রুমেই ছিল। খানিকক্ষণ পর আমি যখন রুমে আসলাম, রোকসানাকে বললাম, আচ্ছা রোকসানা, তোমার এসব কিছু বিশ্রী লাগে না? তুমি কত বড়লোক ঘরের একটা মেয়ে এবং কত শত জিনিস তুমি জানো, তুমি একটা জিন, এত সুন্দরী, আমার মতো এরকম চাল নেই চুল নেই এরকম একজন লোকের প্রেমে তুমি কিভাবে পড়লে? রোকসানা তখন বলল কি যে, আহা, এসব কিছু আমাকে বলবে না, ঠিক আছে? আসলে সবাই কি টাকা পয়সা এবং প্রতিপত্তি এবং ভালো জিনিসের প্রেমে পড়ে? মানুষ মানুষ প্রেমে পড়ে ব্যক্তিত্বের, এবং জিনেরাও তার কোনো ব্যতিক্রম নয়। যারা ভালো তাদের প্রেমে পড়বে, তাই না? সেটা তুমি আমার কাছে সবকিছু থেকে ভালো। এখন তুমি বাঁশি বাজাও তো, তোমার বাঁশির সুর না শুনলে আমার একদমই ভালো লাগে না। তারপর আব্দুল্লাহ বাঁশিতে সুর তুলল। রোকসানা তার পাশে বসেই বাঁশির সুর শুনছিল। এত চমৎকার লাগছিল রোকসানার কাছে যে রোকসানা যেন নিজে থেকেই একদম অন্য কোনো জগতে হারিয়ে যাচ্ছিল। তারপর খানিকক্ষণ বাদে রোকসানা বলল কি, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও, আমার একটু কাজ আছে। তারপর রোকসানা আকাশে উড়াল দিয়ে কোনো একটা জায়গায় চলে গেল। 2 দিন বাদের ঘটনা, হঠাৎ করেই ওদের বাড়িতে আব্দুল্লাহ তার কাকা এসে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ কাকাকে আব্দুল্লাহ দেখে সত্যি অবাক হয়ে গেল, বলল কি যে, চাচাজি আপনি এখানে? তখন আব্দুল্লাহকে তার চাচাজি বলল কি যে, বাবজান, আমি ভুল করছি, আমারে মাফ করে দে। তোদের সাথে অনেক অন্যায় হয়েছে, তোদেরকে অনেক ঠকাইছি, আমাকে এবারের মতো মাফ করে দে। আমি বললাম, চাচাজি কি হয়েছে? তখন সে কোনো কথা বলল না, বলল কি যে, আমাকে মাফ করে দে, তোদের সাথে যা করছি সব অন্যায় করছি এবং ভুল করছি। এই কথা বলার পর তিনি বেশ কিছু বকরি আমাদের বাড়িতে দিয়ে গেলেন, প্রায় 50 থেকে 100টার উপরে তো হবেই। বলল কি যে, এর উপরে দেওয়ার সামর্থ্য আমার আর নেই বাবা। তারপর বেশ কিছু টাকা একটা পোটলাই করে আমাকে দিলেন, বললেন কি যে, এগুলো রাখ, আসলে আমি তোদেরকে ঠকাইছি, তোর আব্বার বেশিরভাগ ছাগল বকরি আমি দখল করে নিয়েছিলাম, আসলে এগুলো সব তোদেরই ছিল। আল্লাহ হয়তো এরকম কিছু সইবে না, যার কারণে হয়তো ওই জিনটাকে আমার কাছে পাঠিয়েছে এবং আমাকে এরকমভাবে ভয় দেখিয়ে, না না থাক, আমাকে তো বলতেও নিষেধ করেছে, তুই এগুলো রাখ। তারপর উনি তড়িঘড়ি করে এখান থেকে বেরিয়ে গেলেন। আমার আম্মা দেখে ভীষণ খুশি হলেন, বললেন কি যে, সত্যিই তো তোর চাচাজি এরকমভাবে ভালো হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি। তোর চাচাজি যে অন্যায়টা আমাদের সাথে করেছিল সেটা তো একদম অভাবনীয় এবং ভাবনার বাইরে ছিল, তবে ওনার যে সুবুদ্ধি ফিরেছে সেটা দেখে ভালো লাগছে। খানিকক্ষণ বাদে দেখলাম জান্নাত দূর থেকে দাঁড়িয়ে হাসছে এবং আমাকে দেখে ইশারা দিচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে এটা জান্নাতের কারসাজি। এখন আমি কি জান্নাতের কাছে যাব? তখন আমি সমস্ত ছাগলগুলোকে একটা খুঁটির সঙ্গে বেঁধে দৌড়ে জান্নাতের কাছে গেলাম। মা বলল কি যে, কোথায় যাচ্ছিস? আমি বললাম, মা আসছি, আজকে রাতে তোমার সঙ্গে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব, তুমি সত্যিই তাকে ফেলতে পারবে না। মা বলল, আরে কি বলছিস, এই ছেলের কাহিনী তো কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে গিয়ে শক্ত করে জান্নাতকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কপালে, চোখে, মুখে সব জায়গায় চুমু খেতে লাগলাম। জান্নাত বলল, আহা ছাড়ো, কি করছো, সবাই দেখে ফেলবে।
আমি বললাম কি যে কে দেখবে? তখন জান্নাত বলল, আমাকে না হয় কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এই যে ভরা রাস্তার পর দাঁড়িয়ে তুমি যে হাওয়ায় এরকম করছো, সেগুলো দেখলে মানুষ তোমাকে পাগল ভাববে না? তখন আব্দুল্লাহ বলল, পাগল ভাবলে ভাবুক, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি রোকসানা, এবং তুমি আমার জীবনে একটা দূতের মতো হয়ে এসেছো, এবং আমি তোমাকে সারা জীবন এরকম ভাবে আমার পাশে চাই, এবং আমিও তোমার পাশে সারা জীবন থাকবো। তখন রোকসানা বলল, হ্যাঁ সারা জীবন থাকবো পাগল, এখন যাও সমস্ত কিছু গোছাও। আমি তো তখন জান্নাতকে আমি জিজ্ঞেস করলাম যে এরকম অসাধ্য সাধন তুমি কিভাবে করলে? জান্নাত তখন বলল, সেটা পরে বোঝাবো, এখন আমাকে যেতে হবে, আমি লুকিয়ে এসেছি। তারপর জান্নাত চলে গেল। সারাদিন আমার সেই ছাগলগুলোকে ম্যানেজ করার কাজেই লেগে গেল আর কি। এতগুলো ছাগল আমি রাখবো কোথায়? তারপর মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হবে, একটা ছাউনি না হলে কেমন হয়ে যায় সেটা বুঝে আমার কেমন যেন অন্যরকম লাগছিল। কারণ সারাদিন এগুলো ম্যানেজ করবো কিভাবে? কাকার কাছে যাব, কাকার ছাউনিতে যদি ছাগলগুলো রেখে আসি, না হলে কাকা যদি আবার ছাগলগুলো রেখে দেয়, সেই ভয়তে আমার ভীষণ টেনশন হচ্ছিল। ছাগলগুলোকে বাইরে এরকম বেঁধে রেখেছি, যদি কেউ এসে নিয়ে যায়। তখন জান্নাত আসলো। জান্নাত এসে বলল, কি ব্যাপার, আমার রাজপুত্র এরকম ভাবে মন খারাপ করে কেন বসে আছে? আমি তখন বললাম, এই যে বৃষ্টি আসতে চলেছে, ছাগলগুলো যদি ভিজে যায় এতে তো সর্দি লেগে যাবে, আর এদেরকে তো আমি ঠিকমতো খাবারও দিতে পারিনি, সমস্ত কিছুই। তখন জান্নাত বলল, এই ব্যাপার, আমার রাজপুত্র এতটুকু জিনিসের জন্য মন খারাপ করে বসে আছে, দাঁড়াও আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি। খানিকক্ষণ বাদে দেখতে পেলাম বেশ কিছু ঝুড়ি উঠতে উঠতে আমাদের কাছে চলে আসলো, এবং যতগুলো খুঁটিতে ছাগলগুলোকে বেঁধে রেখেছিলাম প্রত্যেকটা খুঁটিতে একটি একটি করে খাবারের ঝুড়ি এসে পড়লো। আমি বুঝতে পারলাম যে এটা জান্নাতি করেছে, এবং তার অলৌকিক ক্ষমতার বলে করেছে। বিষয়টা দেখে আমি সত্যি অবাক হলাম। পরীটাকে বললাম, আসলে তুমি সত্যি অনেক ভালো একটা পরী, এবং আমার জীবনকে সমৃদ্ধ করেছ। তারপর পরী এসে আমার সমস্ত কিছু একদম ঠিক করে দিল। তারপর আমি খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। বৃষ্টি যে আসবে না সেটা আমি খুব ভালোভাবে জানতাম, কিন্তু রোকসানা যে ব্যাপারটা করেছে সেটা দেখে আমার সত্যি চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। পরের দিন সকালবেলা দেখি আমাদের যে জমিটা ছিল বাড়ির পাশে, সেই জমির ওপর বিশাল বড় একটা ঘর উঠেছে, এবং সেই ঘরের চারপাশে পাথর দিয়ে তৈরি দেয়াল, এবং খুব সুন্দর করে একটা খামারের মতো জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, এবং ওপরে একটা অদ্ভুত রকমের ছাউনি দেওয়া হয়েছে। এ কি দিয়ে ছাউনি দেওয়া হয়েছে সেটা আমরা নিজেরাও বলতে পারবো না। নিশ্চয়ই খড়কুটো দিয়ে বানানো কোনো অদ্ভুত রকমের ছাউনি, এবং এরকম কাজ আজ পর্যন্ত এই অঞ্চলে কেউ দেখতে পায়নি। পরের দিন সবাই যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সবাই জিজ্ঞেস করছিল, কি রে, তোর এই ঘর কখন তুললি, এবং এরকম সুন্দর ঘর কিভাবে তুললি, এত টাকা কোথায় পেলি? আমি তখন বললাম, আমার চাচাজি আমাকে দিয়েছে, আমার চাচাজির সঙ্গে আমার বাবার বিজনেস ছিল না, সেখান থেকেই আমরা পেয়েছি। এই কথা শুনে বলল, তাহলে ওর সুবোধ ফিরেছে, তোদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে। কিন্তু গতকালকেও তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ঘরটা নেই, রাতারাতি ঘর তুললি কিভাবে? আমি বললাম, এই তো রাতের বেলা মিস্ত্রি ডেকে সমস্ত কিছু তুলে ফেলেছি, কালকে দিন থেকেই তো কাজ শুরু হয়েছে। যেই দেখছে সেই যাওয়ার সময় অবাক হচ্ছে, এবং বলছে যে এরকমটা কিভাবে হলো। সবাই আমাদের পরিস্থিতি দেখে আসলে খুব অবাক হলো, আর কাকা যেরকম একটা কাজ করেছে সেটা দেখেই সবাই অবাক হলো। ওই দিন দুপুরবেলা রোকসানা আমার সঙ্গে দেখা করতে আসলো, এবং আমি রোকসানার কোলের ওপর শুয়ে আছি। রোকসানা আমাকে বলতে লাগলো যে, তুমি এখন খুশি তো? আমি তখন বললাম, হ্যাঁ অনেক খুশি, আমার জীবনটা একদম বদলে দিয়েছো তুমি আমার জীবনে একদম দেবদূত হয়ে এসেছো। আচ্ছা রোকসানা, তুমি আমার কাকাকে বোঝালে কিভাবে বলো তো? আর এরকমটা যে হবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। তখন রোকসানা বলল, এটা তো খুব সহজ ছিল। আমি বললাম, সহজ ছিল ঠিক আছে, তারপর তুমি আমাদের এই ঘরটা কিভাবে তুলে দিলে রাতারাতি? এরকম ঘর তুলতে তো মাসখানেকের মতো সময় লাগার কথা। তখন রোকসানা বলল, জিনেদের দ্বারা সবই সম্ভব, এটা অসম্ভবের কোনো বিষয় নয়। তখন আমি বললাম, আচ্ছা কিভাবে করেছো বলো না? রোকসানা তখন জানালো, আমার কিছু জিন বন্ধু এবং ভাই আছে, তাদেরকে দিয়ে এসব করিয়েছি। আমি বললাম, কি সব করিয়েছ? রোকসানা তখন আবার জানালো যে, সর্বপ্রথম আমি তোমার ওই চাচার বাড়িতে প্রথম দিন যাই, যাওয়ার পরে তাকে ভয় দেখানোর চেষ্টা করি এবং বোঝাই যে তুই তোর ভাতিজার জমি জমা সব ফিরিয়ে দে, যদি এরকমটা না করিস তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। তো প্রথম দিন উনি জিনিসটাকে হালকাভাবে নেয় এবং সেটাকে হেসে উড়িয়ে দেয়। তো ওই দিন রাত্রেবেলায় আমি আমার বেশ কিছু জিন বন্ধু এবং ভাইকে পাঠাই, তারা সেখানে গিয়ে চাচাজানকে ভয় দেখায়, এবং ভয় দেখানোর পর চাচাজান প্রথম দিন তো বিষয়টাকে আমলে নেয়নি এবং একজন হুজুরের কাছে যায়, এবং সেই হুজুরের কাছে গিয়ে সেই হুজুরকে বলে যে এরকমভাবে জিনে আচর করেছে। কিন্তু সেই হুজুর বলে যে এরা অনেক শক্তিশালী জিন এবং এদের সাথে তুমি পারবা না, এরা যা বলে তেমনটাই করো।
কিন্তু চাচাজান সেই বিষয়টাকে কোনোভাবেই আমলে নেয় না এবং পরের দিন রাত্রেবেলা যখন তাকে নিয়ে তাদের বাড়িতে নানান ধরনের হই হুল্লোড় এবং হুড়পাড় শুরু করি এবং তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করি, তখন চাচাজান একটু হলেও ভয় পায় এবং পরবর্তীতে তিনি বড় একজন আলেম এবং পীরের কাছে যায়। সেই আলেম ছিল অনেক বড় এবং খুব বড় একজন আলেম পীর, এবং সেই কারণেই তিনি হয়তো আমাদের যে জিন বদ্ধ ছিল তার সঙ্গে হয়তো পারত না এবং হয়তো প্রোটেকশন দিত। সেই হুজুরটা সেরকমভাবে তার দিকে এগোচ্ছিল যে তাকে প্রোটেকশন দিবে জিনের থেকে। কিন্তু তখন আমার ভাই একজন ছাত্র বেশি সেই হুজুরের কাছে যায় এবং তার পরিচয় দেয় যে সে একজন জিন, এবং সমস্ত ঘটনা খুলে বলে যে এই লোকটা এরকম এরকম করেছে। তখন সেই হুজুরটা বলে কি যে এই জিনেরা তোর পিছু ছাড়বে না, কারণ তুই এই জিনের কোনো ক্ষতি করেছিস এবং নিশ্চয়ই এই জিনের কোনো খাস লোকের কোনো খারাপ জিনিস করেছিস, এবং কি করেছিস সেটা বল। তখন চাচাজি সমস্ত কিছু সেই পীরের কাছে খুলে বলে এবং সেই লোক বলে, তুই তোর সম্পদের কিছু অংশ ওই ছেলেকে দিয়ে দে, ছোকরাকে দিয়ে দে, তাহলে এই জিনেরা তোর পিছু ছেড়ে দিবে। নিশ্চয়ই ওই ছোকরার সঙ্গে জিন আছে এবং ওই জিনগুলোই তোকে কোনোদিন বাঁচতে দিবে না। এখন বাঁচা বড় না টাকা পয়সা বড় সেটা বল। তারপর আমার চাচাজি তোমার চাচাজি মেনে যায় এবং মেনে গিয়ে তার সম্পদের কিছু অংশ তোমাকে দিয়ে দেয়। তোমার চাচাজির তো অনেক বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকা আছে, তার থেকে কিছু অংশ তোমাকে দিয়ে দিলে তার নিশ্চয়ই কমে যাবে না, কিন্তু সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। সেসব ভেবেই সে সেসব টাকা পয়সা এবং ছাগলগুলো বকরিগুলো তোমাকে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? এবং সেগুলো পেয়ে তোমরা নিশ্চয়ই খুশি, তাই না? তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ আমি তো অবশ্যই খুশি। আর তারপর এই ঘর তোলার ব্যাপারটা, এটা তো কিছু বুঝতে পারলাম না। তখন রোকসানা বলল কি যে ওই যে আমার ভাই এবং বন্ধুরা, ওদেরকে দিয়ে সব কিছু করিয়েছি। আসলে জিনেদের জন্য রাতারাতি কোনো কিছু করা কোনো কষ্টের কিছু নয়। রাতারাতি ওরাই লোকজন গুছিয়ে, শ্রমিক গুছিয়ে ঘরটা তৈরি করে দিয়েছে। আসলে এরকম ঘর আমাদের ওইখানে তৈরি হয়, সেটা তো তুমি দেখেছ। ওরকম ভাবেই ওরা ওইসব শিল্পে যেহেতু পটু এবং ওইসব শিল্প যদি পারে, সেহেতু ওরা ওরকম ধরনের ঘর তৈরি করে তোমাকে দিয়েছে, বুঝতে পেরেছ? আমি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর রোকসানা আবার আমার ঠোঁটে চুমুক খেয়ে বসলো, আমিও ওর ঠোঁটে চুমুক খেলাম। ঠিক তখনই দূর থেকে কোনো একটা জিন আমাকে সজোরে টান মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর দেখি রোকসানা উঠে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তখন রোকসানা কোনো একটা ভাষায় হাওয়ার সঙ্গে কথা বলছে। আমি তখন বেশ খানিকটা দূরে ছিটকে পড়েছি, এবং যখন উঠে দাঁড়ালাম তখন আবার কেউ সজোরে আমাকে লাথি মেরে ফেলে দিল। তখন রোকসানা আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো, তার পেছনে আমাকে লুকালো। তখন তারা কিছু একটা বলা বলি করছিল। তারপর রোকসানা আমাকে বললো কি যে তুমি এখান থেকে চলে যাও। তারপর রোকসানা এখান থেকে গায়েব হয়ে গেল, এবং সেই যে জিনিসটা কথা বলছিল এবং আমাকে মারধর করছিল, সেই জিনিসটাও সেখান থেকে গায়েব হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, রোকসানা কোথায় গেল এবং কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। 3 দিন মাঝখানে কেটে গেল, রোকসানার কোনো খবর নেই, এবং রোকসানা এদিকে যে আসবে তারও কোনো বালাই নেই। আমি 3 দিন তার জন্য অপেক্ষা করতে লাগলাম। তার জন্য কান্না করতে করতে আমার চোখের পানি প্রায় শুকিয়ে যাওয়ার মতো জোগাড়, কারণ রোকসানা যে ওরকমভাবে এখান থেকে গেল আর ফেরার কোনো নাম নেই। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। রোকসানা আমাকে জানিয়েছিল যে ওর বাবা যদি বিষয়টা জানতে পারে তাহলে ওকে নিশ্চয়ই এখানে আসতে দেবে না। তাহলে কি এমন কিছু হলো, ওর বাবাকে বিষয়টা জেনে গিয়েছে? হঠাৎ করেই আমি দেখি একটা আলো আমার ঘরের দিকে আসছে, এবং আমি বুঝতে পারলাম এটা রোকসানা ব্যতীত আর কেউ হতেই পারে না। তারপর দেখি সত্যি রোকসানা এবং তার একটা বান্ধবী সঙ্গে করে নিয়ে এসেছে। সে আমাকে বলল যে আব্দুল্লাহ, একটা সমস্যা হয়ে গিয়েছে। আমি তখন রোকসানাকে জড়িয়ে ধরলাম। তার বান্ধবী দেখে বিষয়টাকে ইতস্ততই মনে করলো, এবং আমার কাছে তো ইতস্তত মনে হচ্ছিল না, কারণ তাকে জড়িয়ে ধরতে না পেরে আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর আমি রোকসানাকে বললাম, কি হয়েছে বলো তো, এই 2-3 দিন কেন আসনি? তখন রোকসানা জানালো একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আমার বাবার একজন খাস জিন আছে, যে কিনা এদিক দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করে। ও সেদিনকে তোমার সঙ্গে আমাকে দেখে ফেলেছে, এবং তোমার সঙ্গে আমাকে দেখে ও তোমাকে সেদিনকে মারধর করতে শুরু করে, এবং আমি তাকে কোনোভাবে ওখান থেকে বুঝিয়ে নিয়ে যাই, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না, কারণ সে হচ্ছে বাবার খাস লোক, এবং সে বাবাকে গিয়ে বলে দেয়। আমার আব্বা এই 2 দিন আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, এবং আমাকে ঘর থেকে একদমই বের হতে দেয়নি। এজন্য আমি বের হতে পারিনি, এবং তোমার জন্য আমার খুব খারাপ লাগছিল, যার কারণে আমার এই বান্ধবীর সহায়তা নিয়ে আমি তোমার কাছে আসি। তখন আমি বলি কি যে রোকসানা, আমি সত্যি খুব বুঝতে পারছি না যে আমি কী করবো। তোমাকে হারালে আমি আমার জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলবো, এবং আমি সত্যিই বাঁচতে পারবো না। রোকসানা তখন বলল, আমিও তো বাঁচতে পারবো না, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না।
তখন রোকসানা বলল যে আমার আব্বা আমাকে আটকে রেখেছে, তো কি হয়েছে, আমি তোমার সঙ্গে নিয়মিত দেখা করতে আসবো এবং আমি তোমাকে বিয়ে করব। আমার আব্বা আমাকে অন্য কারোর সঙ্গে জোর করে বিয়ে দিতে পারবে না। তারপর আমার আম্মা ঘর থেকে বেরিয়ে আসলো। আমি আম্মাকে বললাম, আম্মা তোমাকে বলেছিলাম না আমি একজনের সঙ্গে তোমার পরিচয় করে দিব, পরিচিত হও, ও হচ্ছে রোকসানা, আমি ওকে ভালোবাসি এবং ও আমাকে ভালোবাসে। তখন আমার আম্মা ভেতর থেকে এসে যখন রোকসানাকে দেখলো, অসম্ভব রকম সুন্দরী একটা মেয়ে, এবং বলল, রোকসানা খুব সুন্দর তো, কিন্তু তুমি এত রাতে কেন এসেছো? তখন আমি বললাম কি যে, মা তোমাকে একটা বিষয় বলা হয়নি, আসলে ও কোনো মানুষ না, ও হচ্ছে একটা জিন। এই কথা বলার পর আমার মা তো সম্পূর্ণরূপ অবাক হয়ে গেল। একটা জিন মানে? আমার মা সত্যি অবাক হয়ে গেল এবং বললাম, রোকসানা খুব ভালো একটা জিন মেয়ে এবং খুব ভালো একটা জিন পড়ি, তুমি ওকে নিয়ে একদমই চিন্তা করো না মা। তখন রোকসানা আমার মাকে বোঝালো। আমার মা তো শুরুতে ভয় পেয়ে গিয়েছিল এবং আমাকে জড়িয়ে ধরে বললো কি যে, এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে, আমার ছেলেকে নিতে এসেছো তাই না? আমার মা সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিল এবং বলল যে, তুমি চলে যাও এখান থেকে, আমার ছেলেকে নিতে এসেছো, এত বড় সাহস! একদম জড়িয়ে ধরে তার থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। আমি বললাম, মা ও খুব ভালো, ও খুবই ভালো, তুমি দেখো না আমাদের আজকে এত পরিবর্তন, এবং সব পরিবর্তন কিসের জন্য হয়েছে বলো তো? ওর জন্যই সম্ভব হয়েছে। এই যে দেখো চাচাজি আমাদেরকে যে এত কিছু দিয়েছে, তারপর এই যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, আমাদের অবস্থার পরিবর্তন, সবকিছু ওর জন্যই হয়েছে। আমি রোকসানাকে খুব বেশি ভালোবাসি এবং রোকসানাও আমাকে ভালোবাসে। দেখো আজকে প্রায় 1 বছরের বেশি হলো রোকসানার সঙ্গে আমার সম্পর্ক। আমি তোকে বলবো বলবো বলে ভেবেছিলাম। তারপর রোকসানা বলে কি যে, জি আম্মা, আমি সত্যিই আপনার ছেলের কোনো ক্ষতি করতে আসিনি, আমি আপনার ছেলেকে পছন্দ করি এবং আমি চাই আপনাদের ভালো হোক। তবে আপনি যদি এখানে আমি না থাকি সেটা চান, তাহলে আমি চলে যাচ্ছি। তখন রোকসানাকে ডেকে বলল কি যে, এদিকে আসো মা, আসলে আমি বুঝতে পারিনি, আমি জিন জাতিদের সম্পর্কে খারাপ মতবাদ রাখি, এই কারণে হয়তো সমস্ত জিনেদেরকে খারাপ মনে করি। তখন রোকসানা বলল, সমস্ত জিনেরা খারাপ হয় না, কিছু কিছু জিনেরা আছে ভালো আছে, আমি ভালো, কিন্তু আমার আব্বা আমাদের বিষয়টা জেনে গিয়েছে, যার কারণে আমাদেরকে এখানে আর আসতে দিতে চায় না। এই কথা শোনার পর আমার আম্মা আবার ভয় পেয়ে যায়, বলে কি যে, জেনে গিয়েছে যেহেতু তোমার আব্বা তো আমাদেরকে ক্ষতি করবে। তখন রোকসানা বলে কি যে, কোনো কিছু করবে না, আমার আব্বা আমাকে ভীষণ ভালোবাসে, আমি আমার আব্বাকে যে কোনোভাবেই হোক এখানে নিয়ে আসবো আপনাদের কাছ সঙ্গে কথা বলার জন্য, এবং আপনাদের ক্ষতি হতে আমি দিব না। তারপর রোকসানা ওইখানে বেশ কিছুক্ষণ থাকলো এবং আমার আম্মা তাকে বেশ কিছুক্ষণ আদর করলো, খেতে দিল, এবং সব মিলিয়ে কেমন যেন একটু ভালো লাগছিল। এতক্ষণ এই 2-3 দিন আমার ভীষণ খারাপ লাগছিল এবং সব মিলিয়ে এত পরিমাণ একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিলাম যে আমি নিজেকে নিজেই বোঝাতে পারছিলাম না যে আমি কি করব। তারপর ওদিন রাতে রোকসানা চলে গেল। বাইরে 2 জন জিন রোকসানাকে ডাকতে আসলেন, বললেন কি যে, তাড়াতাড়ি চল বোন, যদি আব্বা মা দেখে ফেলে তাহলে সমস্যা হবে, আর সমস্ত জিনদেরকে ফাঁকি দিয়ে এসেছি। তারপর তারা সেখান থেকে বেরিয়ে গেল। রোকসানার সঙ্গে আমার নিয়মিত দেখা হবে না সেটা আমি জানি, এবং রোকসানার সঙ্গে আমি শেষ দেখা করে বিদায় দিয়ে দিলাম। রোকসানার সাথে আবার কবে দেখা হয় তার কোনো হদিশ নেই। ওইদিনকে প্রায় মাঝখানে আবার 1 সপ্তাহের মতো কেটে গেল। রোকসানা ওইদিন সন্ধ্যার দিকে এসে আমাকে বলল যে, একটা খুশির সংবাদ আছে। আমি বললাম, কি খুশির সংবাদ, কি হয়েছে? রোকসানা তখন জানালো, আমি আব্বাকে তো রাজি করিয়ে ফেলেছি, আমি তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আব্বা পরবর্তীতে রাজি হয়েছে, আব্বা তোমাদের এখানে আসতে চায়। আমি বললাম কি যে, সে কিভাবে রাজি করালে? তখন রোকসানা বলল, সেদিন যখন আমি তোমাদের এখান থেকে চলে গেলাম, আমার আব্বা বিষয়টা বুঝতে পেরে গিয়েছিল, কারণ আব্বার বিপরীতে কোনো কিছুই হয় না। তখন সে বুঝতে পেরে আমাদের রুমে আসে এবং রুমে এসে আমাকে এক প্রকার মারতে যাবে আমার আম্মা ঠেকায় এবং বলে কি যে, ও একটা মানুষের সঙ্গে সম্পর্ক করেছে, তাতে দোষটা কি করেছে? তুমি তো তার সঙ্গে গিয়ে কথা বলবে, দেখবে যে ছেলেটা কেমন, এবং তার সঙ্গে কথা বলবে, না বলেই তুমি তার এরকমভাবে করা শুরু করেছো। তখন আমার আব্বা বলে, মানুষ জাতির সঙ্গে কোনো কথা নেই, এবং মানুষ আলাদা জাতি, জিন আলাদা জাতি, মানুষেরা বাঁচেই বা কয় বছর? তুই একটা মানুষকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিস। ও যখন মারা যাবে তখন তুই সদ্য যৌবনা থাকবি এবং তখনও তোর যৌবন বয়স থাকবে। তখন আমি বললাম কি যে, তখন যদি যৌবন বয়স থাকে আমার, তখন আবার নতুন করে দরকার হলে বিয়ে দিও, তবুও এই জন্ম ওর সঙ্গে কাটাতে দাও আমার, এবং ওকে আমার খুব ভালো লাগে, ওকে ছাড়া সত্যি আমি থাকতে পারবো না, ওকে আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। আমার আব্বা তখন আমাকে থাপ্পড় মেরে ঘরে বন্দি করে এখান থেকে চলে যায়। আমি বেশ কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিই। আমার আব্বা আমাকে খুব বেশি ভালোবাসতো, যার কারণে হয়তো তিনি এইসব বিষয়গুলো দেখতে পারেননি। আমি না খেতে খেতে একদম অসুস্থ হয়ে পড়ি এবং বৈদ্য এনে আমার চিকিৎসা করা হয়। বলে কি যে, যদি এরকমভাবে দানা পানি নেওয়া বন্ধ করে দেয় তাহলে ও মারা যাবে।
আমার আব্বা বিষয়টাকে সহ্য করতে না পেরে গতদিন এসে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করেই বলছিস তাহলে সেই ছেলের সঙ্গে আমরা দেখা করতে যাব, এবং যদি আমার পছন্দ না হয় তাহলে আমি না করে দিব, ঠিক আছে? আমি বললাম ওকে না পছন্দ হওয়ার মতো কোনো ব্যাপারই নেই, তুমি ওর সঙ্গে দেখা করো তো আগে, এবং চলো তো আগে দেখা করতে। তখন আমার বাবা বলে কি যে ওদেরকে আমাদের এখানে আসতে বল না। আমি বললাম না না, ওদেরকে এখানে আসতে বলা যাবে না, আর তুমি না বলো যে মানুষের এখানে, তোমাদের এখানে মানুষ আসা নাকি নিষেধ। তখন আমার আব্বা আমার দিকে তাকায়, কারণ অলরেডি আমি আব্দুল্লাহকে এখানে নিয়ে এসেছি। তো সব মিলিয়ে এরকম ভাবে আব্বু একটু পরেই তোমার সঙ্গে দেখা করতে আসবে, সে তো সমস্ত কিছু রেডি করে। হ্যাঁ, আমাকে তো আসতেই দেওয়া হয়নি, আমি তাও লুকিয়ে এখানে এসেছি। তারপর আমি এবং আমার মার কাছে চলে গেলাম। মার কাছে কি বললাম কি যে আমার রোকসানার আব্বা মা আসছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, তোমরা তৈরি হয়ে নাও, ঠিক আছে? তখন রাত প্রায় 1টা হবে। আমি দেখতে পেলাম পশ্চিম আকাশ থেকে একদম আগুনের গোল্লার মতো বেশ কিছু আলো আমাদের বাড়ির দিকে এগিয়ে আসলো, এবং আমাদের বাড়ির উঠানের কাছে এসে সেই আলোগুলো ডিম হয়ে গেল। আমরা দেখতে পেলাম একটা খচ্চরের মতো দেখতে এক ধরনের জন্তু এবং একটা গাড়ি সেখানে দাঁড়ালো, এবং সেই গাড়ির মধ্যে থেকে 2জন লোক নেমে আসলো। সেই 2জনের লোকের মধ্যে থেকে একজন লোককে দেখতে বিশাল ভয়ঙ্কর মনে হচ্ছিল, এবং এই লোকটাই যে আমার শ্বশুর সেটা দেখতে বুঝতে আমার একটুও বাকি রইল না। তারপর তিনি একটু সামনে এগিয়ে আসলেন। সামনে এগিয়ে এসে আমি তাকে সম্বর্ধনা জানালাম এবং সালাম দিলাম। তিনি বললেন কি যে তোমার নাম আব্দুল্লাহ? আমি বললাম জি আব্দুল্লাহ। আমি দেখতে পেলাম তার পেছনে আমার পরিপ্রেমিকার রোকসানা এবং তার মা দাঁড়িয়ে আছে। রোকসানার মাকে এর আগে আমি দেখেছি, এবং তার 2জন ভাই দাঁড়িয়ে আছে, সেই 2জন ভাইকেও এর আগে আমি দেখেছি। তারপর তেনারা সামনে এগিয়ে আসলেন। তারপর আমি তাদেরকে বসতে দিলাম। বসতে দেওয়ার পরে তারা সেখানে বসলেন, এবং তারা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে, রোকসানা আমাকে বলেছিল আমি আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি এনে রেখেছিলাম, এবং তাদেরকে খেতে দিলাম। খানিকক্ষণ বাদে আমার মা এবং রোকসানার বাবা মা কথা বলতে লাগলেন, এবং আমার সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলেন, সমস্ত কিছু খুঁটে খুঁটে জিজ্ঞেস করলেন। এবং এক পর্যায়ে রোকসানার বাবা বললেন কি যে আপনাদেরকে আমরা মানতে পারি একটা শর্তে, সেটা যদি মানতে পারেন তাহলে হয়তো আমি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিব। যদিও এরকম কোনো বিধান নেই যে জিনের সঙ্গে কোনো মানুষের বিয়ে হয়, তবুও এখন কিছু করার নেই। যেহেতু আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে, এবং একজন জিনের সর্দার হিসেবে আমার হয়তো এই বিচার করাটা অনেক কঠিন ছিল, কিন্তু কিছু করার নেই। সব মিলিয়ে আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চায়, তবে আমার শর্ত হচ্ছে আপনাদেরকে আমাদের সঙ্গে গিয়ে থাকতে হবে, আপনারা এখানে থাকতে পারবেন না। যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের সঙ্গে আপনাদেরকে এখনই যেতে হবে, এবং বিয়ের সমস্ত কার্যক্রম ওইখানেই হবে। তখন আব্দুল্লাহ বলল এত কিছু ছেড়ে আমরা কিভাবে যাব? তখন আব্দুল্লাহর শ্বশুর মশাই, মানে হবু শ্বশুর রোকসানার বাবা, সেই জিন সর্দার বললেন কি যে কিছু করার নেই, আমরা এখানে আসতে পারবো না, আর আমাদের মেয়েকে তো আর এখানে ফেলে দিতে পারবো না, তাই না? তখন রোকসানা বলে আব্বা এখানে থাকলে সমস্যা কি, আর আমরা তো চাইলে যে কোনো সময় ওইখানে যেতে পারবো, তাই না? তখন রোকসানার আব্বা বলে কি যে সমস্যা আছে বিদায় আমি বলছি। রোকসানার মা রোকসানার বাবাকে কিছু একটা বলে তাদের ভাষায়। খানিকক্ষণ বাদে রোকসানার বাবা রাজি হয়, বলে কি যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে না হয় না গেল, কিন্তু এরকম কুড়েঘর মার্কায় জায়গায় আমার মেয়ে তো থাকতে পারে না, তাই না? এই জায়গাটাকে একটা প্রাসাদে রূপান্তর করার ব্যবস্থা আমি করছি। এই কথা বলার পর আব্দুল্লাহ বলে উঠল যে আমি এগুলো নিতে পারবো না, আমি নিজে থেকে যদি করতে পারি তাহলে সেটা করব, না হলে আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিব না, একটা সুতাও নিব না। অবশ্য রোকসানা এই কথা আগেও বলেছে যে আমার আত্মসম্মান বেশি, এবং সব মিলিয়ে আমি আমার বাবার কাছ থেকে বা শ্বশুরবাড়ি থেকে কিচ্ছু নিব না, সেটা রোকসানা আগেই বলেছে। তারপর যখন আব্দুল্লাহ তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে এরকম একটা কথা বলল, তার শ্বশুরমশাই বলল কি যে তুমি আমার মন জয় করে নিয়েছ, এবং তুমি যে সমস্ত মানুষের থেকে আলাদা সেটা আমি বুঝতে পেরেছি, এবং তুমি আমার মেয়েকে খুব ভালো রাখবে সেটা আমি বুঝতে পেরেছি। কারণ আব্দুল্লাহর সঙ্গে তার শ্বশুরমশাই বেশ কিছুক্ষণ কথা বলেছে, এবং তার শ্বশুর বুঝতে পেরেছে যে এটা আসলে খুব ভালো একটা ছেলে, এবং এর সঙ্গে তার মেয়ে অনেক সুরক্ষিত থাকবে। এর কিছুক্ষণ পরে আব্দুল্লাহর শ্বশুর বলে কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, আগামী শুক্রবার আমাদের ওইখানে সকলের উপস্থিতিতে বিয়ে হবে, ঠিক আছে? তোমাদের 2জনকে এখান থেকে নিতে লোক আসবে। তারপর তেনারা সেখান থেকে চলে গেলেন, এবং যাওয়ার সময় রোকসানা বললেন কি যে তাহলে আমাদের বিয়ে হচ্ছে, এবং রোকসানা ওইখান থেকে হাসি মুখে বিদায় নিলেন। তারপর আব্দুল্লাহ নিজেও খুব বেশি খুশি ছিল, এবং আব্দুল্লাহর মাও বেশ খুশি ছিল, কারণ হচ্ছে এরকম ভাবে সবকিছু আগামী সামনে সেমনটা তারা একদমই ভাবতে পারেনি। এবং দেখতে দেখতে সেই শুক্রবারের দিন প্রায় চলেই আসলো।
শুক্রবার দিন সকালবেলা আব্দুল্লাহর খুব দ্রুত ঘুম ভেঙে গেল, কারণ আজকে রাত্রেবেলায় তার বিয়ে এবং সন্ধ্যার দিকে তাকে নিতে তার শ্বশুরবাড়ি থেকে রথ আসবে। কারণ হচ্ছে জিনের জগতে তো আর মানুষরা চাইলেই যেতে পারে না, জিনেরা এসে নিয়ে যাবে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। তারপর আব্দুল্লাহ সেই জামা কাপড়গুলো পরে নিল, যে জামা কাপড়গুলো তাকে পরতে দেওয়া হয়েছিল, এক ধরনের সুন্দর পাঞ্জাবি এবং কুর্তা জাতীয় জামা। তাকে সেখানে গিয়ে অবশ্য বরের জামা কাপড় পরানো হবে, তবুও আব্দুল্লাহ যেহেতু এত দূর যাচ্ছে সেহেতু সে নতুন জামা কাপড় পরবে না তা কি হয় নাকি? তার মা এবং সে, আর অতিরিক্ত কোনো লোক নেই। খানিকক্ষণ বাদে সে পশ্চিম আকাশ থেকে বেশ বড় একটা রথ নামতে দেখল এবং সেই রথের ওপর চড়ে সে আকাশে উড়াল দিল। এই সর্বপ্রথম তার মাকে নিয়ে সে আকাশে ভাসছে। তার মা শক্ত করে সেই রেলিংয়ের চারপাশটা ধরে রেখেছে এবং ধরে বলল কি যে, সবকিছু ঠিকঠাক হবে তোর বাবা? তখন আব্দুল্লাহ বলল, সবকিছু ঠিকঠাক হবে মা, তুমি একদমই চিন্তা করো না। তারপর আব্দুল্লাহ এবং তার মা খানিকক্ষণ বাদে যে জায়গাটা গিয়ে নামলো, সেই জায়গাটা সত্যি একদম রাজপ্রাসাদের মতো জায়গা। চারিদিকে শুধুমাত্র বড় বড় ইমারত এবং খুব সুন্দর একটা জায়গা। খানিকক্ষণ বাদে লাল গালিচায় তাদেরকে ভিতরে নিয়ে গেল এবং ভেতরে নিয়ে যাওয়ার পরে তার মাকে খুব সুন্দর একটা সিংহাসনে বসতে দেওয়া হলো এবং তার পাশে অনেকেই বসে আছে এবং তারা সকলেই মেয়ে এবং সকলে অসম্ভব রকমের সুন্দর রূপবতী জিন। এবং তাদের সঙ্গে আব্দুল্লাহর মা গল্প করতে লাগলো এবং আব্দুল্লাহকে নিয়ে গেল অন্য একটা রুমে, যেখানে তাকে সাজানোর জন্য বেশ কিছু জিন সেখানে উপস্থিত হয়েছে এবং তাদের অঞ্চলের যেসব পোশাক আছে সেই পোশাকে আব্দুল্লাহকে সাজানো হলো এবং সাজিয়ে তাকে একদম বরের ভঙ্গিতে প্রস্তুত করা হলো। খানিকক্ষণ বাদে আব্দুল্লাহকে নিয়ে সেই স্টেজের কাছে যাওয়া হলো, যেখানে আসলে জিনেদের বিয়ে হয় এবং জিনেদের বিয়ের আসলে গিয়ে দেখলো সেখানে বেশ কিছু মানুষও আছে এবং অসংখ্য জিন এই বিয়েতে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ এবং রোকসানাকে পাশাপাশি বসানো হলো এবং খানিকক্ষণ বাদে একজন মৌলবী আসলো। সেই মৌলবীটাও একজন মানুষ এবং এই অঞ্চলের খাস মানুষদের মধ্যে একজন, এবং তিনি এখানে এসে যে এই প্রথম জিন এবং মানুষের বিয়ে পড়াচ্ছেন এমন না, এর আগেও অনেক জিন এবং মানুষের বিয়ে হয়েছে। এবং তারপর রোকসানার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেওয়া হলো এবং মুসলিম শরীয়ত মোতাবেকই বিয়ে দেওয়া হলো। মানুষ এবং জিনেদের বিয়ের মধ্যে তেমন কোনো তফাৎ নেই, আর যেহেতু আব্দুল্লাহ একজন মানুষ এবং একজন ভালো মানুষ, সেহেতু তার কথা বিবেচনায় মানুষের যেরকমভাবে বিয়ে করে সেরকমভাবে তারা বিয়ে সম্পন্ন করলো এবং বিয়ে শেষ করে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। আব্দুল্লাহ এবং রোকসানাকে এমন একটা রুমের মধ্যে থাকতে দেওয়া হলো যে রুমটা আসলে স্বর্গীয় একটা রুম। চারিদিকে মনে হচ্ছিল ফুলের বাগান, কারণ খুব সুন্দর সুঘ্রাণ আসছিল, আর বাসর ঘর নাকি ওদের এখানে এরকম ভাবে সাজানো হয়। আব্দুল্লাহ এবং রোকসানাকে বাসর ঘরে ঢোকানো হলো। তারপর আব্দুল্লাহ এবং রোকসানা নিজেকে নিজেদের কাছাকাছি পেল এবং তারা একে অন্যের সঙ্গে গল্প করেই প্রায় সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা যখন হলো তখন আব্দুল্লাহকে সবাই দেখতে আসলো এবং সবাই দেখে সত্যি কি যেন কিছু বলছিল, আব্দুল্লাহ কিছুই বুঝতে পারছিল না, কারণ এই রাজ্যের রাজকন্যার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়েছে এবং সেটা একটা পরী। খুব সুন্দর একটা বউ পেয়েছে আব্দুল্লাহর জীবন যেরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আব্দুল্লাহ কখনো ভাবতে পারেনি। আব্দুল্লাহর সংস্পর্শে এসে রোকসানাও 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেছে এবং সবসময় আব্দুল্লাহর সঙ্গেই থাকে এবং আব্দুল্লাহ যা করতে বলে সেটাই করে। আব্দুল্লাহর মুখে বেশ ঘন দাড়ি গজিয়েছে এবং সব মিলিয়ে আব্দুল্লাহর মধ্যে আমল পরিবর্তন এসেছে। এই 1 সপ্তাহ বাদে আব্দুল্লাহর নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল, কারণ বাড়িতে তার বউ নিয়ে যাবে এটাই কথা ছিল এবং মাঝে মধ্যে যখনই ইচ্ছে হবে তারা এখানে আসবে, তাদের জন্য সবকিছু এখানে তৈরি থাকবে। আব্দুল্লাহ যে রথটাকে সাথে করে নিয়ে আসছিল এবং তার বউকে সাথে করে নিয়ে আসছিল এবং তার শালা যে দুটো জিন ছিল সেই দুটো জিনকেও সাথে করে নিয়ে আসছিল, তারা যখন সেই অঞ্চলে ফিরে আসলো তারা দেখে সত্যি সত্যি অবাক হয়ে গেল, কারণ এই অঞ্চলে তাদের যে জায়গা ছিল সেই জায়গার উপর এত সুন্দর একটা প্রাসাদের মতো বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সেটা দেখে সত্যিই সবাই অবাক হয়ে গেল, কারণ হচ্ছে এই অঞ্চলে এরকম বড় একটা প্রাসাদের মতো বাড়ি হয়েছে, সেটা যেই যাচ্ছে সেই দেখেই অবাক হচ্ছে, কারণ এটা তো অসম্ভব ব্যাপার। সপ্তাহখানিকের মধ্যে এখানে এরকম বড় একটা প্রাসাদ তৈরি হয়ে গেছে, সেটা সবাই দেখে অবাক হয়ে গেল এবং এটা যে আব্দুল্লাহদের বাড়ি সেটা সবাই দেখে অবাক হচ্ছিল। তার পরবর্তীতে আব্দুল্লাহ যখন সেখানে রাত্রেবেলা নামলো, সে দেখে বলল, এটা কোন জায়গায় নিয়ে এসেছেন? এটা তো আমাদের বাড়ি না, আমাদের বাড়িতে এমন না। তখন আব্দুল্লাহর শালা বলে উঠল, এটা আপনাদেরই বাড়ি দুলা ভাই, এটা আমার আব্বাজান আপনার জন্য তৈরি করে দিয়েছে। তখন আব্দুল্লাহ বলল, এমনটা তো কথা ছিল না, আমি বলেছিলাম যে আমার নিজের টাকায় আমি এটা করব। তখন রোকসানা বলল কি যে, শোনো, এটা তোমার নিজের টাকাই করা হয়েছে এবং সেটা তুমি আস্তে আস্তে আমার আব্বাজানকে শোধ দিবে। আমি বললাম, সেটা কিভাবে? তখন রোকসানা বলল কি যে,
তুমি তোমার বকরির ব্যবসা যখন বাড়াবে এবং বাড়িয়ে সেই টাকা অল্প অল্প করে আমার আব্বাজানকে শোধ করে দিবে, ঠিক আছে? আমি বললাম, জেনারা কি টাকা লেনদেন করে নাকি? তখন রোকসানা বলল, জেনারা যেটা লেনদেন করে সেটা দিয়ে শোধ করে দিও। সোনা তো ব্যবহার করে জেনারা, সোনা দিয়ে শোধ করে দিও, ঠিক আছে? তখন রোকসানাকে বলল কি, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, আমি কোনো কিছু ফ্রিতে নিব না এবং শ্বশুরবাড়ি থেকে এক রতিও না। রোকসানা তখন বলল, সেটা আব্বাজান খুব ভালোভাবেই জানে, সেই জন্যই তো এই ব্যবস্থা করেছে। তারপর আমরা প্রাসাদের ভিতরে ঢুকলাম। একদম সেই প্রাসাদের মতোই বিল্ডিং, খুব বড় জমিদার বাড়ির মতো দেখতে আর কি, আগেরকার আমলের। আমি এবং আমার নতুন বউকে নিয়ে সেই ঘরের ভিতরে ঢুকলাম। আমার আম্মাজান বেশ খুশি ছিল এবং এর পরের দিন যখন সকাল হলো এবং আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন সকলে দেখে অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো যে রাতারাতি এই বিল্ডিংটা কিভাবে তৈরি হয়েছে তারা কোনোভাবেই তার মাথায় ঢুকছিল না। প্রায় সপ্তাহখানিক ধরে তারা দেখছে যে এই বিল্ডিংটা এখানে তৈরি হচ্ছে এবং সপ্তাহখানিকের মধ্যে বিল্ডিংটা এখানে তৈরি হয়ে গেল। সবাই দেখে অবাক হয়ে গেল এবং আব্দুল্লাহদের বাড়িতে সবাই তাদের বিল্ডিং দেখতে আসলো। আব্দুল্লাহর চাচা জানতো যে আব্দুল্লাহর ওপর নিশ্চয়ই কোনো জিন আছে এবং যে জিনটা আব্দুল্লাহর ওপর খুব বেশি ভালোভাবে জড়ো হয়েছে আর কি, এবং তার সমস্ত উপকার করে। এবং আব্দুল্লাহর চাচা এই বিষয়টাকে তখনও কারো কাছে বলেনি, কারণ যদি সেই জিনগুলো তার ক্ষতি করে। আর এখন তো সত্যি সত্যিই এক জিনের সর্দারের আঁচড় তার উপর আছে এবং জিনের সর্দারের মেয়েকে সে বিয়ে করেছে। এখন চাইলে সে যে কোনো কিছু করতে পারে এবং আব্দুল্লাহর চাচা বিষয়টা খুব ভালোভাবে জানতো এবং সকলে বলাবলি করতো যে আব্দুল্লাহর ওপর নিশ্চয়ই কোনো জিনের ছায়া আছে এবং জিনেরাই এরকমটা রাতারাতি করে দিয়েছে। এখনও সেই অঞ্চলে গেলে মানুষজন বলাবলি করে। তারপর আব্দুল্লাহর সেই ঘটনা এখনও সেই অঞ্চলে প্রভাবিত আছে এবং পরবর্তীতে আব্দুল্লাহ সেখানে থাকতে শুরু করে। বেশ কয়েক বছর থাকার পরে আব্দুল্লাহর মা যখন মারা যায় এবং আব্দুল্লাহর একটা সন্তান হয়েছিল, তারপর থেকে আব্দুল্লাহ আর সেখানে থাকে না। কিন্তু সেই এলাকার মানুষজন এখনও সেই বাড়িতে একটা চর্চার মধ্যে আছে এবং সেখানকার সরকার সেই বাড়িকে এখন পর্যন্ত সেখানকার একটা অন্যরকম প্রাকৃতিক নিদর্শন হিসেবে ধরে রেখেছে, কারণ আব্দুল্লাহরা সেখানে আসে না এবং সেটা একটা টুরিস্ট প্লেস হয়ে গিয়েছে আর কি। সরকার সেখানে সমস্ত কিছু দখল করে একটা টুরিস্ট প্লেসের মতো বানিয়ে ফেলেছে। দীর্ঘ কয়েক বছর হলো আব্দুল্লাহ সেখানে আর আসেন না এবং সেই বাড়িটা ত্যাগ করেছে। নিশ্চয়ই আব্দুল্লাহর মা মারা যাওয়ার পরে তার ছেলে এবং বউ সমেত সেই জিনের দুনিয়ায় চলে গিয়েছে এবং তাদের সংসার এবং জীবন হয়তো সেখানেই শুরু করেছে। সব মিলিয়ে আপনাদের কাছে আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এই গল্পের প্রথম পার্ট যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে ঢুকিয়ে প্রথম পার্ট দেখে আসুন, কারণ প্রথম পার্ট না দেখলে দ্বিতীয় পার্টের কিছুই আপনারা বুঝতে পারবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমাদের ফেসবুক পেজটি লাইক করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওতে কমেন্ট করেননি এবং লাইক করেননি, তারা ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।